ব্রিটিশ ভারতের পাঞ্জাব থেকে। ইন্ডিয়া আমার দেশ, ব্রিটিশ। ইন্ডিয়া তোমার ইন্ডিয়া নয়। বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। এটা সেই গল্প দেশের স্বাধীনতার আগের সময়ের, যখন পাঞ্জাবের ১১৯ বছরের এক বিপ্লবী ফাঁসির মঞ্চে যাওয়ার নিজের পালার অপেক্ষায় ছিল। কিন্তু এই অপেক্ষা কেন ছিল? সে ফাঁসির দড়িতে ঝুলতে এত উদ্গ্রীব কেন ছিল? পুরো গল্পটা বুঝতে চলুন যাই ১৯০৬ সালে, যখন ইংরেজরা ভারতীয় কৃষি ব্যবস্থা ধ্বংস করার কাজে লেগেছিল। ইংরেজরা এক আইন বানিয়েছিল, কলোনাইজেশন অ্যাক্ট আর দোয়াব বাড়ি অ্যাক্ট। এতে ক্যানাল বানানোর নাম করে কৃষকদের কাছ থেকে তাদের জমি কেড়ে নেওয়া হয়েছিল। সঙ্গে সঙ্গে নানা রকমের উল্টোপাল্টা ট্যাক্সও চাপানো হচ্ছিল। ভগত সিং এর কাকা অজিত সিংজি এর বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলেন। ৩ মার্চ ১৯০৭ এ লাইপুরে, যা এখন পাকিস্তানে, সেখানে এক বড় সমাবেশ হয়। সেখানে একটি গান বাজানো হয়। গানের কথা ছিল, পাগদি সামল জট্টা, পাগদি সামল ওই। পাগদি শ্যামল জট্টা, পাগদি শ্যামল গিয়ে আছে। গানটা এতটাই জনপ্রিয় হয়েছিল যে পুরো আন্দোলনের নামই হয়ে যায় পাগদি সামল আন্দোলন। ইংরেজরাও এই গানটা থেকে এতটাই ভয় পেয়েছিল যে তারা অজিত সিংহকে ৪০ বছরের জন্য দেশ থেকে বের করে দিয়েছিল। পরে অজিত সিংহ আফগানিস্তান, ইরান, ইতালি আর জার্মানি পর্যন্ত গিয়েছিলেন এবং সেখান থেকেই নিজের লড়াই চালিয়ে গিয়েছিলেন। এটাকে সেই সময় বলুন যখন দেশের মায়েরা নিজের গর্ভ থেকে শুধু সন্তান নয়, বরং বিপ্লবী জন্ম দিচ্ছিলেন। এই সময়ের এক শিশু বড় হয়ে উঠছিল। নাম ছিল কর্তার সিং সরাভা। কিন্তু এই গল্পটা এখানেই শেষ নয়। এই গল্পে আছে স্বাধীনতা আন্দোলন, আত্মবলিদান আর সাথে আছে আর্য সমাজ। রোগী কুলবাড়ি পচ্ছু পানি পাগল ছায়া কাশি। নমস্তে। জি, আমি হরপ্রীত কৌর। ২৪শে মে ১৮৯৬ সালে লুধিয়ানার সরাভা জেলায় এক জাট শিখ পরিবারে পিতা মঙ্গল সিং ও মাতা শাহিদ কৌরের ঘরে এক শিশুর জন্ম হয়েছিল। শিশুটির নাম রাখা হয়েছিল কর্তার সিং। ছোটবেলাতেই তার বাবা মারা যান। তার দাদু ঠাকুরদা তাকে বড় করে তোলেন। যখন তিনি ১০ বছর বয়সে পৌঁছান, তখন তিনি দেখেন পাঞ্জাবে একটি আন্দোলন চলছে, পাগবি সাম্বাল আন্দোলন, যেখানে ইংরেজদের সামনে মাথা নত করতে অস্বীকার করা হচ্ছিল। তবে পড়াশোনায় খুবই মেধাবী কর্তার হাই স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষায় ভালো নম্বর পেয়ে উত্তীর্ণ হন। বাড়িতে কোনো অভাব ছিল না। পরিবারটি ছিল সম্পদশালী, কর্তার ছিলেন একমাত্র উত্তরাধিকারী। তাই যখন কর্তার ১৬ বছর বয়সে পৌঁছান, তখন তাঁর দাদু ঠাকুরদা তাঁকে কেমিস্ট্রি পড়ার জন্য ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় বার্কলেতে পাঠান। কিন্তু সান ফ্রান্সিসকোতে পৌঁছানোর পরই কর্তারকে প্রথমে বৈষম্যের মুখোমুখি হতে হয়, যখন ইমিগ্রেশন ডিপার্টমেন্টে তাঁর কাছে এমন সব প্রশ্ন করা হয়েছিল যার জন্য ১৬ বছরের একটি ছেলে মোটেই প্রস্তুত ছিল না। সেখানে পৌঁছানোর পর একটি ঘটনা তাঁর জীবন চিরদিনের জন্য বদলে দেয়। ওয়েস্ট ইন্ডিয়া না, পাঞ্জাব ইন্ডিয়া আমার দেশ, ব্রিটিশ ইন্ডিয়া তোমার ইন্ডিয়া নয়। সর্দার সিং শ্রাব্বা ১৯১২ সাল থেকে, যিনি প্রথম আমেরিকায় এসেছিলেন, তিনিও এই জায়গাতেই এসেছিলেন। এই ব্যারাক থেকেই শুরু, একদম দিল্লি ব্যারাকের মতো। আসলে ওটা ছিল একটা ঘর, একেবারে জেলের ঘরের মতো, যেটা কেউ ভাড়া নিয়েছিল। কর্তার যখন দেখলেন যে ভারতীয়দের অপমানজনক প্রশ্ন করা হচ্ছে, অথচ অন্য অঞ্চল ও অন্য দেশ থেকে আসা অভিবাসীদের অনুমতি দেওয়া হচ্ছে, যখন এর কারণ জানতে চাইলেন, তখন তাকে বলা হলো যে ভারতীয়রা দাস, তাই তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক। দ্বিতীয়ত, তিনি যে বাড়িতে থাকতেন, তার মালকিন একদিন পুরো বাড়ি সাজাচ্ছিলেন। সরাবা যখন বাড়ি সাজানোর কারণ জিজ্ঞেস করলেন, তখন বাড়ির মালকিন বললেন যে আজকের দিনে তাদের দেশ স্বাধীন হয়েছিল, তাই তিনি বাড়ি সাজিয়ে এই দিনের আনন্দ উদযাপন করছেন। এই ঘটনার পর সরাবার আত্মা চিৎকার করে বলল,
আমরা কি এমন একটা দিন উদযাপন করতে পারি না? এই কয়েকটি ঘটনাই ছিল যা সরাবার চোখে স্বাধীনতার স্বপ্ন জাগিয়ে তুলেছিল এবং ভারতে ব্রিটিশ রাজের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলতে শুরু করলেন। বছরটা ছিল 1912। আমেরিকার পোর্টল্যান্ডে ভারতীয়দের এক বিশাল সম্মেলন হয়েছিল। হরনাম সিং, সোহন সিং ভকনা সহ আরও অনেক ভারতীয় এই সম্মেলনে অংশ নিতে এসেছিলেন। এই সময়ই আর্য সমাজের ভাবধারায় প্রভাবিত এবং মহর্ষি দ্বন্দ্ব সরস্বতীর পরম শিষ্য লালা হরজাল সেখানে তাঁর ভাষণ দেন, যা শুনে সরাভা খুবই প্রভাবিত হন। এটা ছিল ভারতের সেই সময় যখন দেশের যুব সমাজ কংগ্রেসের নরমপন্থী নীতিতে খুবই ক্ষুব্ধ হয়ে উঠেছিল। তাদের মনে হচ্ছিল অস্ত্র না তুলে স্বাধীনতা পাওয়া সম্ভব নয়। তারপর কি স্বাধীনতার জন্য চলা আন্দোলন আরও জোরদার হয়ে উঠল। আর্য সমাজের সৈনিকরা বিদেশি মাটিতে গদর আন্দোলনের ভিত্তি স্থাপন করলেন। এটা ছিল এমন এক আন্দোলন যার ভিত্তি বিদেশে স্থাপিত হয়েছিল। এখানে ভারতীয় ছাত্ররা এই আন্দোলনের সভায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করছিলেন। গদর পার্টির একটাই লক্ষ্য ছিল যে কোনোভাবে ভারতের স্বাধীনতা। এখানে তাদের একটাই স্লোগান ছিল, দেশের স্বাধীনতার জন্য। সব দিক থেকে আহ্বান জানানো হচ্ছিল। গদর কিছুটা কম হয়েছিল। বন্দে মাতরম। বন্দে মাতরম। আসলে অন্যভাবে বলতে গেলে বলা যায় যে এটা ছিল সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আর্য সমাজের কর্মীদের সশস্ত্র সংগ্রামের ঘোষণা এবং ভারতের সম্পূর্ণ স্বাধীনতার দাবি জানানো এক আন্দোলন। কর্তার সিং সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন এবং পার্টি তাকে তাদের মুখপত্রের পাঞ্জাবি ভাষা সংস্করণ প্রকাশের দায়িত্বে নিয়োজিত করেছিল। পাঞ্জাবি ছাড়াও গদর হিন্দি, উর্দু, বাংলা, গুজরাটি এবং পশতু ভাষাতেও প্রকাশিত হতো এবং এটি সারা বিশ্বের ভারতীয়দের কাছে পাঠানো হতো। এক গদর আন্দোলনের গদরি বাবাদের ছাপাখানা তখনই চালু হয়েছিল। এটাই ছিল প্রথম গুরু। গদর আন্দোলন নিজেদের ঘর বানিয়েছিল যুগান্তর হাউসকে। তরুণরা নিচে বসে ছাপাখানায় কাজ করত, যেন তারা ছিল খুবই চতুর, মানে তারা সারা দুনিয়ার জন্য পত্রিকা ছাপা। সংবাদপত্রে ব্রিটিশদের করা অত্যাচারের কথা উল্লেখ করা হতো। দেখতে দেখতে এটি প্রবাসী ভারতীয়দের মধ্যে বিপ্লবী চিন্তার এক আলাদা জায়গা তৈরি করেছিল। খুব শীঘ্রই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল এবং গদর পার্টির সদস্যরা সিদ্ধান্ত নিলেন এটাই সেই সময় যখন দেশের মানুষের অবস্থান বদলে সবাইকে একত্রিত করতে হবে, কারণ ব্রিটিশরা তখন বিশ্বযুদ্ধে নিজেদের বাঁচাতে ব্যস্ত ছিল। অন্যদিকে 5 আগস্ট 1914-তে গদর পত্রিকার সংস্করণে ইংরেজদের বিরুদ্ধে আরেকটি যুদ্ধের ঘোষণা করা হয় এবং এর কপিগুলো সারা বিশ্বের ভারতীয়দের মধ্যে, বিশেষ করে ব্রিটিশ ছাউনিতে থাকা ভারতীয় সৈনিকদের মধ্যে বিতরণ করা হতে থাকে। গদর পার্টি এত বড় হয়ে উঠেছিল যে এর খবর ইংরেজি সংবাদপত্রেও ছাপা হতে শুরু করল। গদর পার্টির কর্মীরা বিদেশ থেকে নিজেদের মাতৃভূমিতে ফিরে আসতে লাগলেন। মাত্র 18 বছর বয়সী কর্তার সিং সরাভা জিও 15 সেপ্টেম্বর 1914-তে সত্যেন সেন ও বিষ্ণু গণেশ পিংলের সঙ্গে ভারতে চলে আসেন এবং কলকাতায় যুগান্তরের যতীন মুখার্জির সঙ্গে সাক্ষাৎ করেন। যতীন মুখার্জি তার পরিচয় রাসবিহারী বসুর সঙ্গে করিয়ে দেন। কর্তার সিং বেনারসি বসুর সঙ্গে দেখা করেন এবং তাঁকে 20,000 গদর সদস্যের আগমন ও বিপ্লবের পরিকল্পনার কথা জানান। তথ্য দেন, ইংরেজদের বিরুদ্ধে আর্য সমাজের দ্বারা গড়ে তোলা এই বিপ্লব ছিল সবচেয়ে বড় দাগ, কিন্তু দুর্ভাগ্যবশত ইংরেজরা বিপ্লবীদের পরিকল্পনার খবর পেয়ে যায় এবং তারা বিপ্লবীদের ধরার জন্য ব্যাপক অভিযান শুরু করে দেয়। অনেক গদর সদস্যকে বন্দরে পৌঁছানোর আগেই গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু এসব কিছুই কর্তার সিংহকে তার পরিকল্পনা এগিয়ে নিয়ে যেতে থামাতে পারেনি। কর্তার সিংহ পাঞ্জাবকে বিপ্লবের মূল কেন্দ্র বানানোর প্রস্তুতি নিয়ে পাঞ্জাবে চলে যান। এর পাশাপাশি মেরঠ, আগ্রা, বারাণসী, এলাহাবাদ, আম্বালা, লাহোর এবং রাওয়ালপিন্ডিতে ব্রিটিশ সেনাবাহিনীতে থাকা ভারতীয় সৈন্যদের মন পরিবর্তন করে তাদের এই আন্দোলনে যুক্ত করার দিকেও কর্তার সিংহ মনোযোগ দেন এবং এর পাশাপাশি লুধিয়ানায় ছোট পরিসরের একটি অস্ত্র নির্মাণ ইউনিটও স্থাপন করেন।
রাসবিহারী বোস সহ অন্যান্য জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বিদ্রোহের তারিখ 21 ফেব্রুয়ারি 1915 নির্ধারণ করা হয় এবং মিয়ামি ও ফিরোজপুরের ছাউনিতে হামলা ও আম্বালায় বিদ্রোহের পরিকল্পনা করা হয়। কিন্তু ভারত মাতার দুর্ভাগ্য, এখানেও এক দেশদ্রোহী বিদ্রোহের একদিন আগেই তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এবং অনেক বিপ্লবীকে গ্রেপ্তার করা হয়। তবে কারো রকম কর্তা সিং ইংরেজদের হাত থেকে কেবল পালিয়ে যেতে সক্ষম হন। কর্তা সিংয়ের ইচ্ছা শক্তি ছিল অটুট, স্বাধীনতা সূর্য দেখার আকাঙ্ক্ষা এবং নিজের সংকল্প থেকে পিছিয়ে আসতে অস্বীকার করেছিলেন তিনি। 1915 সালে 2 মার্চ সারগুদায় চকসংখ্যা 5-এ 22 নম্বর ঘোড়সওয়ার সেনার ভারতীয় সৈনিকদের উস্কানি দিয়ে বিদ্রোহে স্ফুলিঙ্গ জ্বালানোর এক অত্যন্ত সাহসী চূড়ান্ত চেষ্টা করেন। কিন্তু এবার 22 নম্বর ঘোড়সওয়ার সেনার বিসালদার বন্না সিং তাকে গ্রেপ্তার করেন। তার বিরুদ্ধে লাহ ষড়যন্ত্র নামে মামলায় লাহোরে অন্যান্য বদর সদস্যদের সঙ্গে বিচার শুরু হয়। 1915 সালের সেপ্টেম্বর মাসে রায় ঘোষণা করা হয়। 10 জন বদর সদস্যকে ফাঁসির আদেশ দেওয়া হয় এবং 17 জনের ফাঁসির সাজা পরিবর্তন করে আন্দামান সেলুলার জেলে আজীবন নির্বাসনে পাঠানো হয়। 119 বছরের তরুণ যখন বিচারক তাকে জিজ্ঞাসা করলেন ফাঁসি দেওয়া হবে নাকি যাবজ্জীবন কারাদণ্ড, তখন সারাবার সাহস দেখুন। সেই মহাবীর যুবকের উত্তর ছিল, আমি যাবজ্জীবনের চেয়ে ফাঁসি নিতে পছন্দ করব, যাতে আবার জন্ম নিয়ে ভারত মাতার স্বাধীনতার জন্য লড়তে পারি। এতে বিচারক বললেন, যদি তুমি মেয়ে হয়ে জন্মাও। তখন সারাবার উত্তর ছিল, আমি 10টা সারাবার জন্ম দেব, যাতে ইংরেজ শাসনের ভিত্তি নড়বে হয়ে যায়। বিচারক রায় ঘোষণার সময় বলেছিলেন, তিনি সব বিদ্রোহীদের মধ্যে সবচেয়ে বিপজ্জনক, কারণ তিনি নিজের করা অপরাধ নিয়ে অত্যন্ত গর্বিত। এজন্য তিনি কোনো দয়ার যোগ্য নন এবং তাকে ফাঁসির সাজা দেওয়া উচিত। বাড়ির একমাত্র চিরাগকে দেখতে দাদাজি লাহোর জেলে এলেন। তিনি বললেন, কর্তা সিং, আমাদের এখনো বিশ্বাস হয় না যে তোমার এই আত্মত্যাগে দেশের কোনো উপকার হবে। তুমি কেন নিজের জীবন নষ্ট করছো? উত্তরে কর্তা সিং তাঁর দাদাজিকে কিছু আত্মীয়ের কথা মনে করিয়ে দিলেন, যারা কলেরা, প্লেগ বা অন্য কোনো রোগে মারা গেছেন, এবং জিজ্ঞেস করলেন, তাহলে আপনি কি চান? আপনার নাতি এমন কোনো যন্ত্রণাদায়ক রোগে মারা যাক। এই মৃত্যু কি তার চেয়ে 1000 গুণ ভালো নয়? 16 নভেম্বর 1915 সালে কর্তার সিং ঠোঁটে হাসি, চোখে দীপ্তি নিয়ে নিজের লেখা দেশপ্রেমের গান গাইতে গাইতে এগিয়ে গেলেন। এই পাবে মহেশ্বরে যখন আমার জবান, আমার বয়ান, আমি হিন্দের লোকেদের সন্তান, হিন্দুস্তান আমার। আমি হিন্দি, খাঁটি হিন্দি, জাত হিন্দি, নাম হিন্দি, এটাই আমার ধর্ম, এটাই আমার গোষ্ঠী, এটাই আমার বংশ। আমি এই বিপর্যস্ত ভারতের এক সাধারণ মানুষ, এটাই আমার ঠিকানা, এটাই আমার পরিচয়। আমি ওঠাবসায় তোর পায়ে ধুলো নিতে চাই। ও ভারত, কোথায় আমার কপাল, কোথায় এমন ভাগ্য আমার? তোর সেবায় ও ভারত, যদি এই মাথা যায়, যদি এই প্রাণ যায়, তাহলে বুঝো মৃত্যুই আমার জীবনের সার্থকতা। আমি কেবলমাত্র দর্শক, বনরে একমাত্র। সর্দার কর্তার সিং সরাভা 19 বছর বয়সে ফাঁসির মঞ্চে হাসি মুখে ঝুলে পড়েছিলেন। গদর পার্টি বা আন্দোলন সফল না হলেও কি জানত যে সর্দার কর্তার সিং সরাভা ভগত সিংয়ের অনুপ্রেরণার উৎস হয়ে উঠবেন, আর এই লাহোরের জেলে 23 মার্চ 1931 আবারও বিপ্লবের ঢেউ তুলবেন। খুব শীঘ্রই তিনি শহীদের প্রতীক হয়ে উঠলেন, যাকে ভগত সিং তাঁর গুরু বলে সম্মান দিয়েছিলেন। তাঁর সাহস ও আত্মবলিদানে অনেক মানুষ তাঁর কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছেন। পাঞ্জাবের একজন ঔপন্যাসিক নানক সিং তাঁর জীবনের ওপর ভিত্তি করে এক মিয়ান দুই তলোয়ার নামের একটি উপন্যাস লিখেছেন। আর্য সমাজ চিরকাল তাদের অমর শহীদ কর্তার সিং সরাভার স্মৃতিকে সযত্নে সংরক্ষণ করবে। এই মহানায়কের আত্মবলিদানকে শত প্রণাম ও শ্রদ্ধা।